একটি অনাগত সন্তান জন্মের আগেই তার মায়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। মাতৃত্ব যেখানে আশীর্বাদ হওয়ার কথা, সেখানে যদি জড়িয়ে থাকে কোনো অন্ধকার জাদু বা অতি প্রাকৃত রহস্য। আজ আমি আপনাদের এমনই একটি সিনেমার কথা বলবো যা আপনার রক্ত হিম করে দেবে। 2020 সালে মুক্তি পাওয়া এই ইন্দোনেশিয়ান মুভি জানিন, যা অনেকের কাছে ফেটাস নামেও পরিচিত। এই মুভিটি সাধারণ কোনো ভূত প্রেতের গল্প নয়, বরং এটি এক দম্পতির কাহিনী যারা একটি নতুন জীবনের অপেক্ষায় ছিল, কিন্তু তাদের জীবনে নেমে আসে চরম দুঃস্বপ্ন। কেন এক গর্ভবতী মহিলার চারপাশের পরিবেশ রহস্যময় হয়ে ওঠে, কেন তার অনাগত সন্তানকে ঘিরে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর আতঙ্ক। পুরো মুভিটা বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি সাইকোলজিক্যাল হরর বা ডার্ক মিস্ট্রি পছন্দ করেন, তবে এই মুভিটি আপনার হাড় কাঁপিয়ে দেবে। তাহলে চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা একটা ছোট মেয়েকে দেখতে পাই, যে কিনা ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই অন্য একটা দরজা খোলার শব্দ শুনে সে ওই দরজার দিকে এগিয়ে যায়। আর সেই রুমটা ছিল ছোট্ট বাচ্চাদের রুম। চারদিকে বাচ্চাদের খেলনা, স্ট্রলার। রুমটা পুরো ভরা ছিল। রুমটির মধ্যে ঢুকতেই তার ভীষণ খারাপ লাগতে শুরু করে, কেমন যেন তার দম আটকে আসে। ঠিক সেই সময় কোনো বাচ্চার কান্নার শব্দ শুনে হঠাৎ করে ওই রুমের কারেন্ট চলে যায়, আর তখনই দিনার ঘুম ভেঙে যায়। মূলত দিনা এসব কিছু এতক্ষণ স্বপ্ন দেখছিল। দিনা একজন গর্ভবতী মহিলা। সে তার স্বামী রান্ডুর সাথে ছোটখাটো সুখের সংসার সাজিয়েছে। দিনার প্রেগন্যান্সি চতুর্থ মাস চলছে। এই সময় গর্ভবতী মহিলাদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় ঠিকমতো খেতে পারে না, তো অনেক সময় রাতে ঘুমোতেও পারে না। তো দিনারও ইনসোমেনিয়ার সমস্যাটা ইদানিং দেখা দিয়েছে। রাতে সে ঘুমোতে পারে না। আজকেও অনেক কষ্টে দিনার ঘুম এসেছে, কিন্তু হঠাৎ করে এসব খারাপ স্বপ্ন দেখে আজকের ঘুমটা তার ভেঙে যায়। দিনা প্রেগন্যান্সিতে ইদানিং কেমন কেমন যেন স্বপ্ন দেখছে। তো যাই হোক, ঘুম ভাঙার পর সে বুঝতে পারে এটা তার স্বপ্ন, কিন্তু স্বপ্ন দেখার সময় সে অনেক ভয় পেয়ে যায়। ঘুম ভাঙার পর দিনা জানালার দিকে তাকালে সেখানে দেখে তার রুমের জানালাটা খোলা, কিন্তু দিনা ঘুমানোর আগে জানালা বন্ধ করে ঘুমিয়েছে। তাহলে তার রুমের জানালা খুললো কে? তো দিনা তাড়াহুড়ো করে জানালা বন্ধ করতে যায়। তখন দেখে তার সামনের রুমে এখনো লাইট জ্বলছে। সামনের ঘরে কিছু ছিল না, তবুও দিনার কেমন অদ্ভুত মনে হয়, যেন কেউ দিনার ওপর সবসময় নজর রাখছে। দিনা এত কিছু না ভেবে দ্রুত জানালা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই দিনার পেটে থাকা বাচ্চা লাথি মেরে ওঠে। এটা দিনার প্রথম প্রেগন্যান্সি, তাই সে ভয় পেয়ে যায় তার সাথে কি হচ্ছে ভেবে। তখন দিনার হাজব্যান্ড রান্ডু ওয়াশরুম থেকে বের হলে দিনা রান্ডুকে বলে তার শরীর ভালো না, তাই সে দিনাকে দেখে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর তারা দুজন আবারও ঘুমোতে চলে যায়। পরবর্তী দিন দিনা যখন তার হাজব্যান্ডের সঙ্গে ডক্টরের কাছে যাওয়ার জন্য বের হয়, তখন তার প্রতিবেশী সুকমার সাথে দেখা হয়। সে কিনা গত সপ্তাহেই তার পাশের বাসায় শিফট হয়েছে। সে দিনাকে দেখে তার পেটে হাত রাখে আর আন্তরিকভাবে দুঃখিত জানায়, এবং প্রেগন্যান্সির এই সময় অনেক সেন্সিটিভ হয় বলে তার খেয়াল রাখতে বলে। কিন্তু দিনার হাজবেন্ড তার প্রতিবেশীকে দেখে খুব একটা সুবিধার মনে করে না, তাই সে দিনাকে ডেকে নিয়ে যায়। দিনারা যাওয়ার পর সুকমা তার পেটে হাত রাখে আর দেখা যায় সেও প্রেগন্যান্ট। এদিকে দিনা ডক্টরের কাছে যাওয়ার পর সব চেক আপ করার পর তারা জানতে পারে দিনা একদম ঠিক আছে, এবং কিছুদিন পর সে একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে যাচ্ছে। রান্ডু এবং দিনা দুজনেই শুনে অনেক খুশি হয়েছে। কিন্তু সেই রাতে দিনা যখন বাসায় একা ছিল এবং রাতে খাবার খাওয়ার সময় অদ্ভুত কিছু ফিল করে। মুহূর্তের মধ্যে দরজায় নক করার শব্দ পায়। দিনার মনে করে রান্ডু এসেছে, তাই সে দরজা খুলতে গেলে সেই মুহূর্তে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। দিনা তাড়াহুড়ো করে যেতে গিয়ে পা স্লিপ করে নিচে পড়ে যায়, এবং তখনই কারেন্ট চলে আসে। দিনা দরজা খুলে দেখে সেখানে কেউ নাই, এবং দরজা বন্ধ করে যাওয়ার সময় আবারও শুনতে পায় কে যেন দরজায় নক করে। এবার সত্যি সত্যি রান্ডু এসেছে। দিনা দরজা খুলে রান্ডুকে রাগ দেখায়, কারণ সে ভেবেছিল এর আগে হয়তো রান্ডু তাকে ভয় দেখিয়েছে, কিন্তু রান্ডু বলে সে এর আগে দরজা নক করেনি। তারপরও দিনা মনে করে রান্ডু তার সাথে মজা করছে তাকে ভয় দেখানোর জন্য। সে অতটা চিন্তা করে না, কিন্তু সে হঠাৎ করে নিচের দিকে তাকালে দেখে সেখানে কারো পায়ের ছাপ। সে জানে ওটা দিনার পায়ের ছাপ নয়,
কিন্তু রান্ডুকে এই বিষয়টা বললে সে কোনো কিছু শুনতে চাচ্ছিল না। সে দিনাকে টেনে একটা রুমে নিয়ে যায়, যেখানে সে কিছুদিন ধরে সারপ্রাইজ রেডি করছিল দিনাকে দেওয়ার জন্য। দেখা যায় এটা সেই রুম যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। দিনা যে রুমটায় স্বপ্ন দেখেছিল, রুমটা দিনার খুব পছন্দ হয়েছিল। এই রুমেই তারা ডিসাইড করে মেয়ের নাম রাখবে সিডনি। তারা রুম থেকে বের হলেই আমরা দেখতে পাই রুমের লাইট একা একাই বন্ধ হয়ে যায় এবং সবকিছু একা একাই অদ্ভুতভাবে নড়াচড়া করতে থাকে। অন্যদিকে আমরা একজনকে বিভিন্ন রিচুয়াল করে কালো জাদু করতে দেখি। কে কালো জাদু করছে, কেন করছে, তা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। তো পরের দিন সকালে আবারও দিনার সঙ্গে সুকুমা দেখা করতে আসে এবং আবারও তার পেটে হাত রেখে তাকে ওয়ার্নিং করে। তখন দিনা তার রুমে চলে যায়। কিছু একটা শব্দ শোনে, মূলত শব্দটা আসছিল সেই রুম থেকে, যে রুম তার হাজবেন্ড সাজিয়েছিল। দিনা গিয়ে দেখে সেখানে কেউ নেই। এসব কিছু দেখে দিনা শান্ত হয়ে বসে এবং সব বিষয়গুলো ঠান্ডা মাথায় ভাবতে থাকে। তো কিছুক্ষণ পর দিনা এসব ইগনোর করে আবারও নিজের কাজে মন দেয় এবং তার বাচ্চার জন্য সোয়েটার তৈরি করে। হঠাৎ করে দিনার হাত থেকে উল নিচে পড়ে গেলেই সে যখন উলটা উঠাতে যায় তখন সে একটা মেয়েকে দেখতে পায়, ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। দিনা উঠলে হঠাৎ করে দিনার সামনে সেই মেয়েটা চলে আসে এবং সেটা দেখে দিনা চিৎকার করে ওঠে। কিন্তু দেখা যায় সেটা আর কেউ না, বরং তার হাজবেন্ড রান্ডু ছিল। দিনা ভয়ের ব্যাপারে রান্ডুকেও বলে, কিন্তু রান্ডু মনে করে দিনার টায়ার্ডনেসের কারণে হ্যালুসিনেশন ছিল। তো রান্ডু পরের দিন দিনার ভাই ত্রিশানকে কল করে বলে তার বোনের এই সময় যেন সে একটু এসে বোনের সাথে থাকে, এতে দিনারও ভালো লাগবে, একা বাড়িতে সময় কাটানোর মতো একজন সঙ্গী পাবে। তো দিনার ছোট ভাই রান্ডুকে প্রমিস করে কিছুদিনের মধ্যে সে চলে আসবে। কিন্তু ততদিনে দিনার সাথে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। দিনার নিচের পেটে কারো হাতের চিহ্ন লক্ষ্য করে এবং সে অ্যাস্ট্রোলজিও তার রুমে একা একাই চলে আসে। সব মিলিয়ে দিনার খুব ভয় পেয়ে যায়। দিনার নিজের রুমে দরজা নক করে রান্ডুকে কল করে তার ভয়ের কথা বলে। তার পক্ষে এই বাড়িতে একা থাকা সম্ভব নয়, দ্রুত নার্সের ব্যবস্থা করার জন্য রিকোয়েস্ট করে। রান্ডু দিনাকে শান্ত করার জন্য বলে সন্ধ্যায় ব্যবস্থা করছে। তো যাই হোক, সন্ধ্যায় একটি নার্স এসে হাজির হয় যার নাম সুজা। দিনার তো নার্সকে দেখে অনেক খুশি হয়েছে এবং তাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। কিন্তু দেখা যায় নার্সটা খুব চুপচাপ স্বভাবের, প্রয়োজন ছাড়া কোনোই কথা বলে না। এমন নার্স বাসায় থাকা না থাকা সমান। নার্সটাও দ্রুত বাসায় চলে আসলো, এটাও কেমন, তাই না? দিনার মনে অনেক প্রশ্ন উঠতে থাকে। রান্ডু এসে নার্সদের নাম শুনে কেমন একটা করে। তো পরের দিন রান্ডু বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা সুকমাকে দেখি সুজানের উপর নজর রাখতে। এদিকে ঘরে দিনা সুজানের কাছে আপেল খেতে চায়, কিন্তু সুজান না দিয়েই চলে যায়, মুখে কোনো কথা বলে না। দিনা সুজানকে ফলো করতে করতে কিচেনের দিকে গেলে পিছন দিয়ে সুজান তাকে ডাক দেয়। কিছুক্ষণ আগে দিনা তাহলে কাকে দেখলো? সন্ধ্যায় আবারও একই রকম ঘটনা ঘটলে সুজানকে ফলো করতে করতে দিনা তাদের বাচ্চার জন্য বানানো রুমে গিয়ে পৌঁছায়। আর দেখা যায় সেখানে দিনার পেছনে সে ভয়ঙ্কর আত্মাটা উল্টোভাবে ঝুলে আছে। তখন হঠাৎ করে কেউ দিনাকে ধাক্কা মেরে রুমের মধ্যে ফেলে দেয় এবং পুরো রুম অন্ধকার হয়ে যায়। দিনা দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দিনার ডাকে কেউ রেসপন্স করে না। চারদিক থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পুরো রুমে ভাসছে, আর এই অ্যাস্ট্রোলজিও দিনার কাছে আসছে। দিনা সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যাবে, ঠিক এর মধ্যেই সুজান এসে তাকে বাঁচিয়ে নেয়। সুজান রান্ডুকে বলে সে কোনো শব্দই শুনতে পায়নি, না দরজা আটকানো ছিল না কারেন্ট গিয়েছিল। দিনা বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, এমনকি রান্ডু দিনাকে বিশ্বাস করছিল না। দিনার পেট থেকে সে আত্মার হাতে চিহ্নটাও চলে গিয়েছিল, তাই তার কাছে কোনো প্রমাণও ছিল না যে তার হাজবেন্ডকে বিশ্বাস করানোর জন্য। এমন অবস্থায় দিনা সুকমার কাছে যায় অ্যাডভাইস নেওয়ার জন্য। সুকমার আগেই দিনাকে সতর্ক করেছিল প্রেগনেন্সি অবস্থায় স্পিরিচুয়াল ক্রিচার্স তার উপর অ্যাট্রাকটিভ হতে পারে। দিনার মনে হয় সুকমা ঠিকই বলেছিল, ওই ঘরে যা কিছু হচ্ছিল সবকিছুই ছিল প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। দিনা সুকমাকে সবকিছু খুলে বলে যে রান্ডু তাকে বিশ্বাস করছে না। সুকমা বলে আমি আগেই বলেছিলাম প্রেগনেন্সির সময় খারাপ আত্মা জিন ভর করার চেষ্টা করে, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। তাদের কথা শেষ হবার আগেই রান্ডু এসে দিনাকে নিয়ে চলে যায়। সে যেন সহ্য করতে পারছিল না তার প্রতিবেশী সুকমাকে। সুকমাকে তার কেমন জানি সন্দেহ লাগছিল। বাসায় এসে রান্ডু চা খাবার সময় তার পাশে থাকা চেয়ারটা একা একাই নড়ছিল, কিন্তু অদ্ভুত বিষয় সেও ধীরে ধীরে নোটিস করছিল। সেদিন সে অফিসে যাওয়ার সময় গাড়িতে হঠাৎ করে রেডিওতে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। তার সাথে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। সে হঠাৎ করে ভয় পেয়ে গেলে গাড়িটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এদিকে আমরা দেখতে পাই দিনা ঘরের মধ্যে রক্ত বমি করছিল।
আয়নার মধ্যে সে একটা আত্মাকে অদ্ভুত সব আচরণ করতে দেখে। অর্থাৎ দিনা যা কিছু করছিল আয়নার ভিতর ওই আত্মাটাও ঠিক তাই করছিল। প্রথমে দিনা বিষয়টা ভালোভাবে বুঝতে পারেনি, তবে সে যখন ভালো করে দেখতে যাবে তখন এক ভয়ঙ্কর আত্মা পেছন থেকে এসে তার মাথা চেপে ধরে। সে কোনোভাবেই তার মাথা ছাড়াতে পারছিল না। তৎক্ষণাৎ আবারও সেটা তাকে ছেড়ে দেয়। সে ভেবে উঠতে পারল না তার সাথে কি হলো। তার ভয় করছিল। সে সেখান থেকে চলে আসার সময় তার মনে হয় কে যেন তার পা ধরে রেখেছে, আর আমরা দেখতে পাই দুটি ভয়ঙ্কর হাত তার পেটের মধ্যে ধরে চাপ দিচ্ছিল। এতে সে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। রান্ডু বাসায় আসার পর সুজান তাকে এই বিষয়ে কিছুই বলে না যে তার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, যে দিনা জ্ঞান হারিয়েছিল। সে এসব কোনো কিছুই বলে না। রান্ডু ঘরে যাওয়ার পর দেখে দিনা অসুস্থ হয়ে শুয়ে আছে। তখন রান্ডু শুনতে পায় তাদের বাচ্চার রুম থেকে কারো কান্নার আওয়াজ পরিষ্কারভাবে ভেসে আসছে। সে রুমের ভেতর গিয়ে দেখে রুমের বিদ্যুৎ নেই। সুইচ চেপে দেখছিল হয়তো পা নষ্ট হয়ে গিয়েছে। সে ভেতরে ঢুকে দেখছিল সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তখনই তার পেছন থেকে কিছু একটা রক্তের দোলা এসে পড়ে যায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। কারণ সেটা ছিল রক্তাক্ত একটা ছোট বাচ্চার ভ্রূণ, যেটা তার দিকে এগিয়ে আসছিল। রান্ডু এসব কিছু দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে পালাতে যায়, কিন্তু এর মধ্যে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। তার শরীরের সবটুকু শক্তি দিয়ে কোনোভাবে সে পালায়। এরপর তারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ মিলে কথাবার্তা বলছিল। তারা নিজেদের ভিতর আলোচনা করে যেভাবেই হোক এই বাড়ি ছাড়তে হবে। নিশ্চয়ই এই বাড়িতে কোনো সমস্যা রয়েছে, নয়তো বা কেউ আমাদের উপর কালো জাদু করেছে। এইভাবে একের পর এক এমন সব ঘটনা স্বাভাবিক বিষয় না। কিন্তু সেদিন রাতে রান্ডু গাড়িতে করে কোথাও যাচ্ছে। মনে হয় তারই মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্যময় সত্য, যে গাড়ি দিয়ে দ্রুত হসপিটালের এক ডক্টরের সাথে দেখা করতে আসে। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি রান্ডু জীবনের ভয়ঙ্কর কোনো ইতিহাস আছে। মূলত বিয়ের আগে রান্ডু একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। রান্ডু সেই সম্পর্কের জেরে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে এবং মেয়েটা প্রেগনেন্টও হয়ে যায়। সেই মেয়েটার গর্ভে যে বাচ্চাটা ছিল সেটা নষ্ট করার জন্য সে মূলত তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এই হসপিটালে ডক্টরের কাছে এসেছিল। রান্ডুর এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল সুজা। তাই তার কারণে সেদিন নার্সের নাম শুনে প্রথমে সে ঘাবড়ে যায়। সে সেখান থেকে জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ডের মার নাম সুকমা। হ্যাঁ, সেই ছিল তার প্রতিবেশী সুকমা। সে ধারণা করে তার প্রতিবেশী আর তার মেয়ে মিলে তাদের উপর কালো জাদু করেছে, অথবা তাদের সংসার নষ্ট করার জন্য চেষ্টা করছে, তাদের বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করছে। ডক্টর রান্ডুর মুখে এসব অদ্ভুত কথা শুনে বলে, না, এটা হতেই পারে না। তুমি যেদিন বাচ্চা নষ্ট করার জন্য সেই মেয়েকে রেখে গিয়েছিলে, বাচ্চা নষ্ট করার পর সেই মেয়ে এখানেই মারা গিয়েছিল। তুমি তাকে এখানে রেখে চলে গিয়েছিলে, তাই আমি তোমাকে জানাতে পারিনি। মেয়েটা অপারেশনের সময় মারা যায়, আর মেয়েটির লাশ আমি তার মাকে দিয়ে দিয়েছিলাম। আসলে এই 2 বছরে সে তার গার্লফ্রেন্ডের কোনো খবরই নেয়নি, সে কোথায় কি অবস্থায় আছে। এখন সে বুঝতে পারে সুকমা হয়তো তাদের উপর কালো জাদু করে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, যার কারণে রান্ডু সেখান থেকে সরাসরি চলে যায় সুকমার বাড়িতে। সে সেখানে গিয়ে দেখতে পায় সুকমা অদ্ভুত একটি রিচুয়াল করছে। রান্ডু সেখানে গিয়ে অনেক চিল্লাচিল্লি করে তাকে দোষ দিতে থাকে। সে বলে, আপনি কেন আমাদের সাথে এমন করছেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনি জেনে বুঝে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছেন। আপনি প্লিজ এসব বন্ধ করুন। সুকমা তখন বলে, দেখো, আমি তোমাদের সাথে এসব কোনো কিছুই করছি না। আমি আমার মেয়ের আত্মাকে ডেকে বলছি সে যেন তোমাদের ক্ষতি না করে, তাই আমি রিচুয়াল করছি। তোমাদের যা ক্ষতি করার আমার মেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য করছে। আমার মেয়ে যে কষ্ট নিয়ে মারা গিয়েছে সেই কষ্ট তাকে আবারও ফিরিয়ে এনেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য। আমি জানতাম তোমার অতীত সম্পর্কে দিনা কিছুই জানে না, আর সেজন্যই আমি তাকে কিছুই বলিনি। বরং আমার মেয়ের থেকে সে যেন কোনো ক্ষতি না হয় তাই সবসময় তাকে সেফ থাকতে বলেছি। আমি দিনাকে অ্যাডভাইসও দিয়েছি, কিন্তু এখন আর এসব কোনো কিছুই হবে না, কারণ সুজান তোমাদেরকে এবং তোমাদের বাচ্চাকে ধ্বংস করতে চায়। এসব কথার মাঝখানে ঘরের মধ্যে উল্টাপাল্টা হতে শুরু করে, কারেন্টও চলে যায়। এসব কিছু সুজানের আত্মা করছিল। এদিকে ঘরের ভেতর দিনাকে সেই ভয়ঙ্কর আত্মাটা অ্যাটাক করতে শুরু করেছে। দিনার চিৎকার শুনে রান্ডু এবং সুজানের মা তার কাছে চলে আসে এবং দেখতে পায় সুজান ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করে যাচ্ছে দিনাকে। কোনোভাবেই থামানো যাচ্ছিল না সুজানকে। রান্ডু সুজানকে আটকাতে যায়, কিন্তু পারে না। সুকমা সুজানকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে শোনে না। বারবার বলে, তুমি এসব করো না, তোমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ও তো তোমার কোনো ক্ষতি করে
করেনি। সুকমা তার মেয়েকে থামানোর জন্য নিজের গলার লকেট খুলে বলে, আমাকে মেরে ফেলো। সুজান তখন তার মাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর তার মায়ের সেখানেই মৃত্যু হয়। রান্ডু তখন সুকমার সেই লকেটটা সুজানের সামনে ধরলে তার উপর প্রতিক্রিয়া হতে শুরু হয়। সেখান থেকে সুজান কষ্টে কষ্টে সেখানে না থাকতে পেরে সেখান থেকেই চলে যায়। তো পরের দিন সকালে দিনার রান্ডুর কাছে সবকিছু জানতে চায় এই সুজানকে, কেন সে তাদের এমন করলো, তাছাড়া রান্ডু তার থেকে কি গোপন করেছে, সুকমার সাথে তার কি সম্পর্ক, তুমি সব আমাকে ক্লিয়ারলি খুলে বলো। রান্ডু তার অতীত সম্পর্কে বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রান্ডু দিনাকে বিয়ে করে 2 মাস আগের ঘটনা। রান্ডু তার গার্লফ্রেন্ডকে ঠকায় যে তার অফিস কলিগ ছিল। সে মেয়েটার সাথে তার এতটাই সম্পর্ক হয়ে যায় যে তাদের মধ্যে প্রতিদিনই শারীরিক সম্পর্ক হতে থাকে। একটা সময় এসে সুজানের পেটে বাচ্চা চলে আসে। সুজান এটা রান্ডুকে জানালে সে একদমই মেনে নেয়নি। রান্ডু সুজানকে পরিষ্কারভাবে বলে দেয়, আমার দ্বারা তোমাকে বিয়ে করা সম্ভব না। সুজান বলে, বাচ্চা বড় হলে আমি তাহলে তাকে কি জবাব দেব। এসব বিষয়ে তাদের মাঝে অনেক ঝামেলা হতে শুরু করে। আসলে রান্ডুর মনে ছিল অন্য কিছু। রান্ডু সুজানকে ব্যবহার করছিল নিজের চাহিদা মেটানোর জন্য। এদিকে সুজানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাচ্চা নষ্ট করার জন্য নিয়ে যায়, যেটা সুজান জানতো না। সেখানে তাকে জোর করে তার বাচ্চা নষ্ট করা হয়। রান্ডু সেখান থেকে চলে যাওয়ার সময় সুজান অনেক চিৎকার করছিল আর বলছিল, তুমি এটা ঠিক কাজ করলে না, আমি এটা ঠিক বদলা নিয়ে ছাড়বো। সেদিনের পর রান্ডু সুজানের সাথে আর কোনো কন্টাক্ট করেনি। এখন তো সে জানে সুজান মারা গিয়েছিল আর এখন সে ভয়ানকভাবে ফিরে এসেছে তাদের নতুন জীবন ধ্বংস করতে। তো সিন বর্তমানে আসলে আমরা দেখি দিনা একদমই ভেঙে পড়েছে। তার এতটাই ঘৃণা হচ্ছিল যে সে আর রান্ডুর দিকে তাকাতে পারে না। দিনা রান্ডুকে বলে, তোমার এই ঘৃণিত কাজের জন্য সে আবারও ফিরে এসেছে। আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য তুমিই দায়ী, এটা মোটেও ঠিক করনি, আমি তোমাকে মাফ করতে পারবো না। এরপর সে মন খারাপ করে শুয়েছিল। এদিকে রান্ডুর ফোনে হসপিটাল থেকে ফোন আসে। সেখান থেকে বলা হয়, সেদিন আপনি যে বলেছিলেন আপনার বাসায় একটা লোক লাগবে দিতে, তখন আমরা দিতে পারিনি, এখন একটা নার্স দেয়া যাবে। এসব কথা শুনে রান্ডুর মাথায় আকাশ ভেঙে পড়ে। তাহলে এই 2 মাস যে নার্স তাদের বাড়িতে আছে সেটাকে? আসলে সে ছিল সুকমার মেয়ে সুজান, যার আত্মা এই বাড়িতে ঢুকেছিল। আর এই কারণে যখন দিনার সাথে অঘটন ঘটত তখন সুজানকে কখনো দেখা যেত না। অন্যদিকে দিনা হঠাৎ করে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করে যে সে ঘরের ফ্লোরে শুয়ে আছে এবং তার হাতে সেই লকেটটাও নেই, যে লকেটটা তাকে আত্মরক্ষার জন্য দিয়েছিল সুকমা, সেটাও গায়েব হয়ে গিয়েছে। সে যখন একটু সামনে এগিয়ে দেখে তখন সুজানকে দেখতে পায়। আসলে এই যে সেই সুজান, দিনাও সেটা জানতো না। কিন্তু তখনই সুজান তার আসল শয়তানি রূপ নিয়ে এসে দিনার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে দিনার বাসায় আসে তার ভাই, যার আসার কথা ছিল অনেক আগেই। সে এসে তার বোনকে ডাকতে থাকে। এদিকে আত্মাটা দিনাকে একটা রুমে আটকে রাখে এবং শয়তানটা সিজানের রূপ নিয়ে বের হয়ে আসে। রুম থেকে ত্রিশান তার বোনের বিষয় জিজ্ঞাসা করলে পেছন থেকে তার বোনে এসে বলে, তুমি কার সাথে কথা বলছো? এটা একটা ভয়ঙ্কর জি, এটা মানুষ নয়, তুমি জলদি আমার রুমে গিয়ে একটা লকেট পাবে, ওটা নিয়ে আসো। তখনই আত্মাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ত্রিশানের উপর অ্যাটাক করে। এরপর দিনার উপর অ্যাটাক করে তাকে ঘর থেকে উড়িয়ে নিয়ে তার গলা চেপে ধরে এবং তার বাচ্চা নষ্ট করার চেষ্টা করে। তখনই তার ভাই সে লকেটটা নিয়ে এসে সুজানের সামনে ধরে এবং তখনই সে সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর দিনা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দিনার ভাই রান্টুকে কল করে, কিন্তু তখন সেই শয়তানটা রান্টুর গাড়ির উপর অ্যাটাক করে দেয়। সে গাড়ি কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট হয় এবং তার সেখানেই মৃত্যু হয়। অন্যদিকে দিনার অপারেশন সফলভাবেই হয় এবং সে বাচ্চার জন্ম দেয়। কিন্তু সেই ডক্টরগুলোর মাঝে ছিল সেই শয়তানটা, যাকে দেখে দিনা সেখানে হার্ট অ্যাটাক করেই মারা যায়। এর কয়েক বছর পর দেখা যায় সেই বাড়িতে একটা মেয়ে তার মামার সাথে থাকে। এটাই হচ্ছে সেই দিনা আর রান্টুর মেয়ে, যাকে গল্পের শুরুতেই দেখানো হয়েছিল। দিনা এবং রান্টুর মেয়ে সে আত্মাকে দেখতে পায়, যা তার মামা আর বাকি কেউই দেখতে পায় না। এর মানে আমরা বুঝতে পারি যে এখনো সুজান তার খেয়াল রাখছে, সে এখনো রান্টু এবং দিনার মেয়েকে মারেনি। এ থেকে আমরা বুঝতে পারি পাপ কখনো মানুষকে ছাড়ে না। তো যাই হোক, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।